আমি অঙ্কিতা আর আপনারা দেখছেন দ্য মেকআপ নিউজ। আজ আমরা চলে এসেছি মেকআপ লাইভ সেগমেন্টের আরো একটি এপিসোড নিয়ে মহুয়াস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমিতে। তো চলুন বন্ধুরা, আজকে ওনার সাথে একটু কথা বলে নিই। হ্যালো মহুয়া, ওয়েলকাম টু আওয়ার মেকআপ নিউজ চ্যানেল। সবার আগে বলো তুমি কেমন আছো? ভালো আছি। আজকে যে তোমরা আমার স্টুডিওতে এসছো, তো সত্যি আমার খুব ভালো লাগছে। তো তোমরা কেমন আছো বলো? আমরাও খুব ভালো আছি, আর তোমার এখানে এসে আমাদেরও খুব ভালো লাগছে। তো তোমার কাছে আমার প্রথম প্রশ্ন হলো, এই ইন্ডাস্ট্রিতে কিভাবে এলে তুমি? মানে মেকআপ ইন্ডাস্ট্রিটাকে অ্যাজ এ প্রফেশন তুমি কেন বেছে নিলে? অ্যাকচুয়ালি ছোট থেকেই আমার একটা শখ ছিল। তো প্রথমে যখন আমি বিউটিশিয়ান মানে শিখেছিলাম, তো 2007-এ শিখেছিলাম। তো সেই সময়টা বিউটিশিয়ান শেখার পর আমি 2016-তে বিউটিশিয়ান মানে একটা পার্লার করলাম। মানে আমার একটা শখ ছিল যেটা পার্লার করব। তো যখন আমি পার্লারটা করার পর দেখছি আস্তে 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 চারিদিকে দেখছি মেকআপ আর্টিস্ট শুনতে পাচ্ছি। তো খুব ভালো লাগছিল। তো 2017-তে আমি এই ইন্ডাস্ট্রিতে পা রাখলাম, মানে মেকআপ আর্টিস্ট হিসাবে একটা মহুয়া হব। তো সেই জায়গাটা আমি 2017-তে স্টার্ট করেছি। মানে তুমি সবার প্রথমে পার্লার দিয়ে স্টার্ট করেছিলে? হ্যাঁ, তো পার্লার দিয়ে স্টার্ট করেছি। তখন তো বুঝতেই পারছো যে মানে পার্লার শেখা মানে সেখানে মেকআপ শেখা মানে রেগুলার যেটা একটা বেসিস সেলফ মেকআপ যেটা বলা হয় সেটা মানে হ্যাঁ ওটাই শেখা হয়েছে। বাট আমার মানে প্রফেশনাল যেটা হচ্ছে মানে একদম 17 থেকে আমি স্টার্ট করেছি মানে মেকআপ আর্টিস্ট মানে প্রফেশনালেতে। এখানে স্টার্ট করার পর আমি 2019-এ আমি আমার স্টুডিও খুলি। আর প্রথম দিকে ব্রাইড সাজানোর এক্সপিরিয়েন্স কেমন ছিল? প্রথম দিকে বুঝতেই পারছো পার্লারের বেসিস আমি মানে সাজাতে শুরু মানে করেছি। বাট তখন করতাম মানে ভালো লাগতো, কিন্তু এখন যেটা হচ্ছে প্রফেশনালি যে মেকআপ সাজানো ওটা একটা আলাদা সাজ। মানে তোমার কি মনে হয় পার্লারে যেরকম তোমরা সাজাতে তার সাথে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট তুমি যে সাজাচ্ছ ডিফারেন্সটা কিরকম? দেখো, ডিফারেন্স তো বটেই। কারণ কেন পার্লারের সাজ আমি বলবো এটা ভুল কথা, পার্লারের সাজ বলবো না। পার্লার আমাদের যখন যেই সময় পার্লারে সবাই শিখেছিল তখন ওটাই মেকআপ করানো হতো। তো এখন দেখো যত আপডেট হচ্ছে বুঝতেই পারছো যে আমাদের সবকিছু প্রোডাক্ট বলো অনেক কিছু দিক থেকে আমাদের সবকিছু চেঞ্জ হয়েছে। তো আরো আপডেট হতে হতে কি মানে মানুষকে সহজ করে দিয়েছে কিভাবে সুন্দর করানো যায়। তো সেটার বেসিসেই আমি মনে করি, আর হাত তো বটেই, প্র্যাকটিস থাকলে সবকিছুই সুন্দর হয়। তো সেটার বেসিসেই আমি বলবো যে মেকআপ এতে এখন অবভিয়াসলি ভালো। মানে তোমার অ্যাজ এ মেকআপ আর্টিস্ট কাজ করতে বেশি ভালো লাগছে? একদম, আমার মনে হয় আমি দুটোই ভালোবাসি। কারণ অ্যাকচুয়ালি আমি পার্লার থেকে স্ট্রাগল প্রচুর করেছি। তো ওখান থেকে আমি কসমেটোলজিস্ট হয়েছি, অ্যারোমা থেরাপিস্ট হয়েছি। তো ওখান থেকে আমি মনে করি আমি দুটোকেই ভালোবাসি। কারণ আমি স্কিন, হেয়ার প্লাস হচ্ছে আমি মেকআপ, এটা মানে আমি এতটাই, এটা আমার মানে কি বলবো ড্রিম একটা বলা গেলে। তো তুমি তাও কত বছর হলো তুমি কাজ করছো? 2016 থেকে স্টার্ট করেছে। আচ্ছা, তুমি এতদিনে তো প্রচুর ব্রাইড সাজিয়েছো নিশ্চয়ই, তো তার মধ্যে একটা ভালো এক্সপিরিয়েন্স আমাকে যদি শেয়ার করো আমাদের সাথে। মানে ধরো ব্রাইড খুব খুশি হয়েছে বা এরকম কিছু। দেখো, আমি আমার নলেজে বলবো খারাপ কিছু পাইনি। তবে মানে অনেকেও যখন সাজানোর সময় বলেছে যে হাজবেন্ড বলেছে এরকম, আমার এটা একটা এক্সপিরিয়েন্স মনে আছে যে হাজবেন্ড বলছে যে ওকে তুমি তোমার মতন করে সাজাবে, কিন্তু ওকে যেন মানে এরকম বাংলায় কথা বলছে যে ওকে যেন হিরোইনের মতন লাগে। তো হিরোইনের মতন যদি লাগে কিভাবে, মানে মেয়েকেও তো দেখতে হবে কেমন আমি বলেছিলাম যে চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করবো। বলছে না, ওকে লাগতেই হবে যাতে ভালো লাগে। তো আমরা যেখান থেকে গেছি হাইওয়ে রাস্তাটা ছিল, মানে সব থেকে বড় কথা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে স্কুটি করে আমি যাই। তো ওখানে যখন যাচ্ছি, কারণ আমি ওই ফার্স্ট টাইম আমি ওই মানে আমার লাইফে ফার্স্ট একটা ভয়, মানে আমি জানি হাইওয়ে মানে ওখানে একটা অ্যাক্সিডেন্ট এইগুলো তো সবার মধ্যেই হয়, আমি এটা দেখেছি মেয়েদের মধ্যে মানে স্কুটি চালানো থেকে। তো আমারও সেই ভয়টা ছিল যে রাত করে ফিরবো, তো চেষ্টা করেছিলাম যে তাড়াতাড়ি ফেরার। তো যখন ওখানে গেছি আমার টাইমিং ছিল 2টোর সময়।
ঠিক আছে, তো আমি গিয়ে দেখছি 4টে বেজে গেছে, তো তখনও পর্যন্ত ব্রাইডের হলদি চলছে। তো হ্যাঁ চলছে, মানে 4টে বেজে গেছে, 5টাও বেজে গেছে, বসে আছি, তখনও দেখছি ডিম ছোড়াছুড়ি চলছে। মানে আমার লাইফের ওই একটা এক্সপিরিয়েন্স দেখেছি যে কিভাবে আমাকে 7টার মধ্যে রেডি করতে হবে, কিভাবে 5টা বাজে। তো ওকে যথারীতি আমরা মানে বলে 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 করলাম যে হ্যাঁ তাড়াতাড়ি করো। তো তখন স্নান টান করে অলরেডি মাথা, বুঝতে পেরেছি ডিম ছোড়া মানে তাকে শ্যাম্পু করতে হবে, ডায়ার নিয়ে যায়নি। আমার ওটা একটা লাইফের মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো ওকে আমি ক্রিম ফিং ফার্স্ট করা হয়নি, ওকে লাস্ট ছেড়ে দিই, কারণ ডায়ারটাই নিয়ে যায়নি। তো সেই সময়টা কি হয়েছে, ওকে সাজানো হয়েছে, যখন সাজিয়েছি মানে এতটাই খুশি বলবো তোমাকে। পরের দিনকে ওটা এক্সপিরিয়েন্সটা পরের দিনকে, মানে যখন রাত করে, তো অনেক রাত মানে করে এসেছি ওই রাস্তা দিয়ে, ভয়ে ভয়ে, মানে দেখছি অলরেডি লরি চলছে, মানে কি বলবো, ওটার একটা এক্সপিরিয়েন্স। লরি চলছে মানে ভীষণ ভয় লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে ওখানে রাস্তা পুরো অন্ধকার, মানে একটা সাইকেল যদি যায় না, মানে বুঝতে পারছি না কিভাবে যাব, মানে এরকম রাস্তাতে খুব আস্তে আস্তে করে ভয়ে ভয়ে চালিয়ে তো এসে, মানে যখন প্রপার বেহালাতে এসেছি তখন মনে হলো যে আমি ফিরবো কিনা, মানে এরকম বুঝতেই পারছিলাম না, এতটা ভয় লাগছিল। তো ওটা গেছে। পরের দিনে এক্সপিরিয়েন্স হয়েছে কি, যে আমাকে হাজবেন্ড যে মানে আমার সঙ্গে যেটার কথা হয়েছিল, যে টাকার অ্যামাউন্টটা কথা হয়েছিল যে এই পে করা হবে, তো সেখানে দেখা গেছে যে মানে আমাকে মানে 1000 টাকা মানে এক্সট্রা দিয়ে আমাকে ওখানে বলা হয়েছে যে এটা তুমি রাখো দি, এটা আমি ভীষণ খুশি হয়েছি, কারণ তুমি আমার বউকে পুরো হিরোইনের মতনই করে দিয়েছো, যেটা আমি কমিটমেন্ট করেছি সেটা তুমি করে দিয়েছো। তো ওটা একটা আলাদা সত্যি মানে এক্সপিরিয়েন্স, আমার খুব ভালো লেগেছে। আর আমিও খুশি যে আর মানে সব থেকে বিয়ে বাড়িতে রেখে সবাই বলছে দারুণ দারুণ, মানে এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। এতদিনের কাজের মধ্যে যেমন একটা গুড এক্সপিরিয়েন্স তুমি আমাদের সাথে শেয়ার করলে, তো এরকম কোনো ব্যাড এক্সপিরিয়েন্স আছে যেটাও তুমি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চাও? ব্যাড এক্সপিরিয়েন্স বলতে মানে এরকম একটা, জানো তুমি বুঝতেই পারছো, মানে যে কোনো ব্রাইডের বাড়িতে গেলে যে টাইমিংটা থাকে সেই টাইমে কখনোই হয় না, খুব কম রেয়ার পেয়েছি। তো এরকম একটা জায়গায় গেছিলাম, ওখানেও তাই 2টোর সময় টাইমিং। তো গিয়ে দেখছি সেই 4টে বেজে গেছে। তো 4টে বাজার পর আমি যখন ব্রাইডকে সাজাতে বসেছি, বাড়িতে একটা ঘর, সেই ঘরে আমি যখন সাজাচ্ছি, একটার পর একটা মানে ব্রাইডের পুরো দায়িত্বটা ছিল যে এইখানে এটা আছে, ওখানে মানে কোথায় কি জিনিসগুলো সব খোঁজাবে, বুঝতেই পারছো এটা কোথায়, বরণডালা কোথায়, প্রত্যেকটা জিনিসে এরকম। তো ওই খুঁজে যাচ্ছে, ওকে বলা হচ্ছে একবার করে সাজাচ্ছি, যখন আইব্রোজ ড্র করছি সেই হিসাবে বলছে একটু দাঁড়াও, বল আবার সেই 10-15 মিনিটের মধ্যে এরম করতে করতে ওর মানে লগ্নটা হচ্ছে তোমার ওই 6টা কততে ছিল। তো আমি যদি ওই 5টার সময় সাজাতে বসি, তুমি বুঝতেই পারছো মানে সেখানে কি সাজাতে পারবো। একটা ব্রাইডকে একটা মেকআপ বসানো, তো বুঝতেই পারছো তার স্কিনের কি কতটা কি স্ট্রাকচার রয়েছে, সেগুলোকে আমাকে দেখতে হচ্ছে। তো সেটার এক্সপিরিয়েন্স মানে আমাকে 1 ঘন্টা 15 মিনিটে সাজাতে হবে, কলকা করতে হবে একটা ব্রাইড, বুঝতেই পারছো। সেখানে তো ফটো নিতে পারিনি কোনো রকমের, সেই বলে না সেই পাগলের মতন পেছন পেছন দৌড়াচ্ছি, ও দৌড়াচ্ছে আমিও দৌড়াচ্ছি ফটো তোলার জন্য, মানে রাস্তায় এরকম হয়েছে। ওর প্রতি একটা ছিল যে ওই একটা খারাপ ছিল যে টাইমিংটা না খুব খুব প্রবলেম হচ্ছে। অ্যাকচুয়ালি কি বলতো, যদি দেখা যায় ব্রাইডকে সাজাবো, এটা কিন্তু প্রথম থেকেই যদি তার বাড়িতে সেইভাবে যদি নিয়মে চলে যে হ্যাঁ ব্রাহ্মণকে ঠিক টাইমে বলা, একটা ব্রাহ্মণের মধ্যে কি থাকে বলতো, টাইমিং 9টার জায়গায় 10টা করে। তো সেখানে যখন আমার বৃদ্ধি লোক হচ্ছে, সেখানে আমার মনে হয় টাইমিংটা একটু করা উচিত, যে আগে থেকে মেনটেনটা করি, টাইমটা যদি মেনটেন করে, আমার মনে হয় যে আমাদের ব্রাইডদেরও মানে আমাদের সাজাতে সুবিধা হয়, তাই না? তো এটা যদি পসিবল না হয় না, মানে খুব প্রবলেমে পড়া যায়। কারণ এরপরে কি হয়, যখন আমি সাজাতে বসলাম, বাড়ির লোক সবাই বলে এই হয়ে গেল, মানে এই যে কথাটা না, তখন আমাদের টেনশনটা বেড়ে যায়। আমাদের একটা কনসেন্ট্রেট থাকে যে কিভাবে ব্রাইডকে সাজাবো, ওটা তার লুকসটা কি আছে, যদি স্কিনের যদি কোনো প্রবলেম থাকে সেটাকেও আমাদের কিভাবে ওটাকে রিমুভ করা যাবে, এইভাবে তো আমাদের কাজ করতে হয়। বাড়ির লোকেরা বোঝে না, সেটা মানে ব্রাইড বসা মানে আধ ঘন্টা পরে বলে কি মেকআপ হচ্ছে, কি হচ্ছে, মানে এই যে নক করাটা, মানে এটা একটা মানে আমার পক্ষে না, এটা বলো সবাই এতেই হয় যে খুব একটা টেনশন হয়ে যায়। তো এটা যদি নিয়মে চলে, আমার মনে হয় এটা খুব ভালো হয়। তা তুমি এতদিন যে কাজ করছো, প্রথম দিকে তোমাকে মানে ফ্যামিলি সাপোর্ট কতটা পেয়েছো আর কি তুমি? ফ্যামিলি সাপোর্ট বলতে আমার মা কোনোদিনই আমার পছন্দ করতো না, মানে এই প্রফেশনাল বিউটিশিয়ান মানেই হচ্ছে ভালো না, এটাই একটা ধারণা, বুঝতেই পারছো অনেকের বাড়িতেই থাকে। তো
এখন বিউটিশিয়ান আমি মনে করি যারা প্রপার বিউটিশিয়ান, এখনকার বিউটিশিয়ান, যে সব থেকে হচ্ছে নলেজ দরকার আর এডুকেশন তো দরকার। ঠিক আছে, তো কেন বলছি এটা, এখনকার কিন্তু বিউটিশিয়ান আগের বিউটিশিয়ান অনেক তফাৎ। তো প্রত্যেকটাতে একটা এডুকেশন দরকার আছে। আর আমি মনে করি বিউটিশিয়ান খারাপ না, সেটা আমার হয়তো মাদের ধারণা ছিল, এটা পছন্দ করতেন না। তো আমি আমার মানে লাইফে আমি যখন বিয়ের পরে এসেছি, সত্যি কথা বলতে এই প্রফেশনালটাকে মানে বেছে নিতে পেরেছি শুধুমাত্র আমার শাশুড়ি মায়ের জন্য। আমার শাশুড়ি মা আমাকে যেভাবে এনকারেজ করেছে, আমার তখন বাচ্চা 2 বছরের, তো তখন থেকে আমার শাশুড়ি মা বলতেন যে তুমি যখন এটা পছন্দ করো, তোমার যখন কিছুটা শেখা আছে, তো তুমি এটাকে কাজ করতে মানে কাজ করো, এটাকে প্রফেশনালি নিয়ে কাজ করো। তো আমি তখন মানে চিন্তা ভাবনা করলাম যে মা বাচ্চা তো ছোট, কিভাবে করব। মা তখন বললেন যে আমি দেখবো, তোমার বাচ্চাকে আমি দেখবো, তুমি করো, আবার নতুন করে কিছু করার চেষ্টা করো। তো সেটাকে কন্টিনিউ করার জন্য আমি আবার বিউটিশিয়ানে আবার ভর্তি হলাম, মানে হাবিবসের ট্রেনার থেকে ওখানে শিখলাম। তো ওখান থেকে শেখার পর বিভিন্ন রকম নলেজ নিতে, মানে অনেক, তুমি তো বুঝতেই পারছো, ওয়ার্কশপ নেওয়া, অনেক স্ট্রাগল। আমি বলতে গেলে আমি এটাকে বলবো, আমি এই প্রফেশনালে আসতে গিয়ে আমি অনেক স্ট্রাগল করেছি। কারণ আমি ভীষণ মানে এটাকে আমি এতটাই ভালোবাসি যে আমি কোনো কাজ শেখার যে এইটা আমি পারবো না, এই জিনিসটা আমি করিনি। আমি প্রত্যেকটা কাজ এইটা দরকার আছে, আমি এটা শিখবো, মানে এটা করার পর কিন্তু আজকে আমি এই জায়গাটায় এসেছি। তো আজকে আমি কি বলবো, মানে একটা ক্লায়েন্টও যখন আসে না আমার কাছে, পুরো মানে চোখ বন্ধ করে আসে যে আমি মহুয়ার কাছে যাব, মানে আমি স্যাটিসফাইড, মানে এইরকম এখনকার প্রত্যেকটা, যে আমি স্কিন থেকে হেয়ার থেকে প্রত্যেকটা জিনিস আমি ইনক্লুড, মানে একটা সুন্দরভাবে বোঝাতে পারি আর কাজটাও সেইভাবে করতে পারি। তার জন্য তো আমি থ্যাঙ্কস মানে সবাইকেই বলবো এটা, কারণ প্রত্যেকের সাপোর্টেই কিন্তু আজকের এসছি। আর আমার শাশুড়ি মাকে সব থেকে, উনি হয়তো নেই, কিন্তু উনার জন্য আমি কৃতজ্ঞ, মানে কি বলবো, আর কিছু বলার নেই। এখন যারা ক্লাস করায় অনেকেই আছে, দেখেছি যে 7 দিনের মাস্টার ক্লাস, 10 দিনের মাস্টার ক্লাস বা 15 ডেজের। তো তোমার কি মনে হয় যে এই কদিন ক্লাস করালে কি স্টুডেন্টরা সব শিখতে পারে, না যেটা লং টার্ম ট্রেনিং ক্লাস হয় সেটাই বেশি ফ্রুটফুল হয়? আমি মনে করি লং টাইমটা দরকার, কারণ সবাই কিন্তু হঠাৎ করে অ আ ক খ কেউ শিখতে পারে না। সবাই কিন্তু স্লেটের মধ্যে আগে হাতটাকে বুলিয়ে, বড়রা বুলিয়ে দিয়েছে, তারপরে আস্তে আস্তে নিজে শুরু করেছে, তারপরে সেটাকে কেউ স্বরলিপিভাবে তৈরি করতে পেরেছে। তো আমার মনে হয় যে এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখতে গেলে আগে প্রথমে সিলেটটাকে ধরতে হয়। তো সেম তাই আমাদের মেকআপটাও তাই, মেকআপ আগে শেখার ওই বেসিক টু মাস্টার ক্লাস এইগুলোতে কিন্তু গেলে আমার মনে হয় সেটা হয় না। আমার মনে হয় লং টাইমটা গেলেই ভালো হয়, কারণ প্রথম থেকে আস্তে আস্তে ধরে ধরে শিখে তবেই একটা জায়গা আসতে হয়। আর প্রচুর প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস না করলে কোনো কাজ কিন্তু সফল হয় না। প্রচুর প্র্যাকটিসের দরকার। আমি সবসময় স্টুডেন্টদের সেটাই বলি যে তোমরা কাজ করো, বাট বসে যেও না, কারণ এটাকে নিয়ে কন্টিনিউ করো। তাহলে তুমি বাড়ির যাকে পারো এই প্রফেশনালটা ফার্স্টে কিন্তু ওই টাকা দিয়ে, যে আমি শিখেছি বলে আমি মেকআপ আর্টিস্ট হয়ে গেলাম, আমি এটাকে নিয়ে এবার টাকা দেখবো, সেটা আমি সবসময় বলি আগে টাকা না, আগে তুমি যত প্র্যাকটিস করবে, সবাইকে তুমি দরকার হয় ফ্রিতে শেখাও। তোমার হয়তো আজকের প্রোডাক্টটা ভাবছো যে আমার এত টাকা দিয়ে প্রোডাক্ট কিনেছি, এটা আমার এক্সে চলে যাচ্ছে না, আজকে তোমার যেটা যাচ্ছে সেটা কিন্তু তোমার কাজটাকে শেখাচ্ছে। এটা সবসময় আমি স্টুডেন্টদের বলা হয়। আশা করছি যারা যারা করছে, মানে আমার কথা মতন চলছে, আমি মনে করছি তারা কিন্তু এগিয়েও যাচ্ছে। তোমার স্টুডেন্টদের কথা যেহেতু উঠলো, তো তোমার স্টুডেন্টদের জন্য যদি কিছু মেসেজ থাকে সেটা একটু বলো। মেসেজ বলতে ওটাই বলবো, দেখো ওরা যত তোমরা কাজ এগিয়ে যাবে, এইটাকে নিয়ে একটাই কথা বলবো, যখন শেখার পর আমি বলবো বসে যেও না তোমরা কেউ, কারণ বসে যদি যায় তাহলে কাজটাকে ওই কন্টিনিউ করতে পারবে না। তো আমি বলবো যেমন শিখছো এখানে ক্লাস করার পর বাইরে বেরিয়েও কিন্তু সেটাকে কন্টিনিউসলি করতে থাকো, যেখানে পারো। মানে এইরকম ভেবো না যে আমি মেকআপ আর্টিস্ট হয়ে গেছি বলে এই জায়গাটা গেলে আমি এই টাকাটা নেবো। টাকার অ্যামাউন্টটা না দেখে তোমরা এগিয়ে যাও, কাজটাকে নিয়ে এগিয়ে যাও। আর এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে তোমাকে প্রথমে কিন্তু অনেক শুট করতে হয়। ওই প্রথমেই ভাববে যে এত টাকা শুট করছি, এই করছি, এটা টাকাটা বেশি চলে যাচ্ছে আমার, তাহলে আমার শেখা না। আগে তুমি এই যে শুটটা করবে, তারপরে কিন্তু আমার মনে হয় ওই শুটটা রিটার্ন কিন্তু পরে পাবে। এটা আমার দিক থেকে আমি এটা বলবো, কারণ আমি সেটা পেয়েছি, আগামী দিনে আমার স্টুডেন্টদেরকেও বলবো তাই। আর আমার এখানে যারা যারা শিখেছে, অনেকেও পার্লার খুলেছে, এটাও আমার ভালো লাগে যে হ্যাঁ আমি দেখি যে এই নামে এ পার্লার খুলেছে।
ভালো লাগছে, মানে দেখি অনেকেও বড় বড় পার্লারের থেকে ওরা যে এই প্রফেশনালটাকে বেছে নিয়ে কাজ করছে, তা দেখলেও ভালো লাগে যে এটাই আমার স্টুডেন্ট, বলতেও ভালো লাগে। ধরো আগামী দিনে যারা এই প্রফেশনটাকে আবার বেছে নিতে চায় তাদের জন্য যদি কিছু বলতে চায়, মানে কেন এই মেকআপ ইন্ডাস্ট্রিতে তারা আসবে? অ্যাকচুয়ালি বলো, ভালোবেসে যদি যে কোনো কাজটা করা যায় না, সেটাকে আমি মনে করি এই কাজটা এমনই কাজ, এটা তুমি বাইরে বলো ঘরে বসেও কাজটা করা যায়, তুমি বাড়িও দেখতে পারবে প্লাস তুমি বাইরেও কাজটা করতে পারবে। তো সেই জন্য আমি সবসময় বলবো প্রফেশনাল এই কাজটা বেছে নাও। আর নিজের দিক থেকে সব মেয়েরাই সাজতে পছন্দ, তো নিজেও যদি এটা শিখে নিতে পারে নিজের দিক থেকেও আমি বলবো এটা মানে গেনার হবে। ঠিক আছে, তো সেটা আমি জন্য বলবো যে তুমি তোমরা এই কাজটাকে বেছে নিতে পারো। আর নিজেকে সবসময় আমি মনে করি সেলফ ডিপেন্ড থাকা ভালো, কারণ এই কাজটার মধ্যে নিজেকে যে হ্যাঁ নিজের হাতে করে, সবাই তো পরের ইয়েতে কাজ করে, টেনশন থাকে যে টাইমিং এ যদি না যেতে পারি আমার চলে যাবে কাজটা। তা আমি মনে করি যে নিজের যদি এই কাজটা করতে পারে, আমার মনে হয় খুব ভালো লাগবে যে হ্যাঁ আমি এই কাজটা জানি, তো আমার এটা কোনো ভয় নেই, কারণ আমি হাতে কাজটা করে আমি এটাকে নিয়েও রোজগার করতে পারবো, মানে আমি এটা আমার একটা সংসার চালাতে পারবো। তো এই কাজটা এমনই না, তো আমি মনে করি যে এই কাজ করে একটা সংসার টানা যায়, এটা আমার মনে হয়। তো আমি সব স্টুডেন্টদের এটাই বলবো যে শিখছো শেখো, কিন্তু বসে যাও কেউ, আবার সেই একই কথা রিপিট করব, সবাই শেখো এই কাজটা আর ভালোবেসে শেখো। ওই বলে দিল বাড়ি থেকে যে তুই এটা শেখ, এটা তোর দরকার আছে, সবাই ইচ্ছে না শিখে সেটা দেখা গেল শিখার পর বসে পড়লো, সেটা যাতে না হয়, ভালোবেসে শেখো, আমি বলবো তোমরা এগিয়ে যেতে পারবে, এটাই কথা। এখন তো কলকাতা বা কলকাতার বাইরে প্রচুর সেমিনার হচ্ছে, সেমিনারটা এখন একটা ট্রেন্ডের মধ্যে যাচ্ছে। তো তুমি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট, অ্যাজ আ মেন্টার মেকআপ আর্টিস্ট, তুমি কি কোথাও পারফর্ম করেছো কলকাতা বা কলকাতার বাইরে? রিসেন্টলি একটা করলাম, দুটো করলাম, একটা হচ্ছে কলকাতার বাইরে ধানবাদ, আর একটা হচ্ছে কলকাতায়। তো ধানবাদে যেটা করেছি এটা প্রথম, মানে এই প্রথম ওখানে সেমিনার হয়েছে। মানে ধানবাদে কি এটা প্রথম মেকআপ ফেস্টিভ্যাল হলো? এটা প্রথম ফেস্টিভ্যাল হলো। তো ওখানে গিয়ে একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, যে যেটা আমি হিন্দিতে কথা বলতে প্রবলেম, মানে আমার স্টুডেন্টদের কাছে কথা বলতে গেলে বাংলা হিন্দি দুটো মিক্সড করে বলি। তো ওখানে গিয়ে দেখছি একটা কনফিডেন্স লেভেল বেড়ে গেল, যে এত সুন্দরভাবে হিন্দি বলেছি, তো খুব ভালো, নিজেকে একটা খুব প্রাউড ফিল হচ্ছিল। আর প্লাস আরো একটা ভালো মানে হচ্ছিল যে মানে প্রত্যেক স্টুডেন্টরা আমার কাছে এসে বলছে ম্যাম একটা সেলফি, মানে এই যে সবাই মিলে ছবি তুলছে, মানে এইটার একটা আলাদা নিজেকে একটা সেলিব্রিটি ফিল করছিলাম। তো তখন আমি মনে করছিলাম যে না কিছুটা সাকসেস, মানে এই আজকে এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য, যে এই যে প্রত্যেক স্টুডেন্টরা আমাকে একটা ম্যাম একটা ছবি, এই যে কথাটা ভীষণ, মানে এটাকে খুব প্রাউড ফিল, মানে নিজেকে খুব প্রাউড ফিল করছিলাম। তো যারা তোমাকে এতদিন ফলো করছে বা আগামী দিনেও তোমাকে ফলো করবে, সেসব ফলোয়ার্সদের যদি তুমি কিছু বলতে চাও? তো আমি বলবো আমাকে ফলো তো করছে, আর আমি চাই প্রত্যেকের সাপোর্ট, এই সাপোর্টে আর ভালোবাসা দিয়ে যাতে আজকে আরো আমি বড় হতে পারি, বা আমি বড় হলে তোমাদেরকেও সেই জায়গাটা যাতে তৈরি করতে পারি, এটাই আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ মহুয়া, খুব ভালো লাগলো আজকে তোমার সাথে কথা বলতে।